প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থী, আসলে এই করোনা মুহূর্তে বা দুর্যোগ মুহূর্তে সুস্থ থাকা আল্লাহর একটা অনেক বড় নিয়ামত। আর এই আজকে আল্লাহ আমাদেরকেও সুস্থ রেখেছেন, তোমাদেরকেও তোমরা সুস্থ আছো বিধায় ক্লাস দেখতেছো বা করতেছো। আমরা সবাই আল্লাহর কাছে শুকর করি যে আল্লাহ পাক আমাদের জন্য বাকি দিনগুলোতেও সুস্থ রাখেন এবং আমরা সুস্থ থেকে বাকি আমাদের ক্লাসগুলো যেন যথাযথ ফলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থাকার জন্য প্রথম শর্ত হচ্ছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই এই মুহূর্তে তোমরা যে যেখানেই আছো অবশ্যই স্বাস্থ্যবিধি আশা করি মেনে চলছো এবং তোমার পারিপার্শ্বিক যত লোকজন যারা আছেন তাদেরকেও তোমরা উদ্বুদ্ধ করবে যেন তারাও স্বাস্থ্যবিধি মেনে চলেন। স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের একান্ত কর্তব্য। সুস্থ থাকার জন্য এটা এক ফার্স্ট শর্ত। যাই হোক, আমরা এবার মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমি লাস্ট ক্লাসে তোমাদের সাথে পারমুটেশন নিয়ে কথা বলেছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজকে পারমুটেশনের সেকেন্ড ক্লাস। আমরা তোমাদেরকে বলেছিলাম আমাদের দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমুটেশনটা আমি পড়াবো, কম্বিনেশনটা তোমাদের এক সিনিয়র স্যার রেদওয়ান স্যার করাবেন। আমি এই সপ্তাহে দুটোই পারমুটেশন ক্লাস করেছি ইনশাল্লাহ। আগামী উইকসে স্যার একটা ক্লাস নেবেন, আমি একটা ক্লাস নিব। এভাবে তোমাদের বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ শেষ করব। প্রিয় শিক্ষার্থী, পারমুটেশন ক্লাস করতে গেলে আমরা লাস্ট ক্লাসের উপর দু একটা কথা বলবো। তোমরা লাস্ট ক্লাসে অনেক স্টুডেন্ট অনেক কমেন্টস করেছো, অনেক যারা ভালো ভালো কমেন্টস করেছো বা যারা শিক্ষণীয় বিষয়ে কমেন্টস করেছো তাদের সবাইকে থ্যাঙ্কস। আর যারা অপ্রয়োজনীয় কমেন্টস নিয়ে ব্যস্ত থাকো তারা সেগুলো পরিহার করবে, কারণ ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটার ভিতরে মনোযোগ পুরোপুরি না দিলে তোমাকে এই সাবজেক্টে ভালো নলেজ অর্জন করা বা এই চ্যাপ্টারে ভালো নলেজ অর্জন করা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাকে কলেজের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আমি ফার্স্টে শুরু করার প্রথমে আমি একটু গত ক্লাসে যে কমেন্টসগুলো ছিল সেখান থেকে আমি যতটা আমার নলেজে এসেছে দু একটা কথা আমি রিপিট করব, বা যারা যে কমেন্টস করেছো সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং বেসিক্যালি আমার ক্লাসগুলোতে আমি এভাবেই করবো, যেখানে প্রবলেম থাকবে তোমরা সেখানে যদি কমেন্টস পাঠাও, আমি এই ক্লাসে দেখবো না, পরের ক্লাসে তোমাদের সেটা আমি রিপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে অনেক স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্টই কমেন্টস করেছে যে স্যার পারমুটেশন কম্বিনেশন তাহলে কি সেম? না, পারমুটেশন এবং কম্বিনেশন সেম না। যারা পারমুটেশন এবং কম্বিনেশন সেম মনে করতেছো তারা আমার এক্সাম্পলগুলো হয়তো বোঝোনি। আমরা এক্সাম্পলগুলো আমি ডিটেলস দিয়েছিলাম। আমি আবার একটু জাস্ট ওই যে স্টুডেন্টরা বলতেছো সমান তাদের জন্য 1-2 মিনিট সময় নষ্ট করবো। আমরা যখন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হচ্ছে মনে করো আমরা একটা ক্রিকেট টিমের কথা বলছিলাম বা একটা ফুটবল টিমের কথা বলেছিলাম। মনে করো একটা ফুটবল টিমের যে প্লেয়াররা আছেন এই প্লেয়ারদেরকে তুমি মাঠে সাজিয়ে নিয়েছো। তাই এই ফুটবল টিমের যে প্লেয়াররা মনে করে একজন কিপিংয়ে আছেন, একজন স্ট্রাইকিংয়ে আছেন, একজন মিডফিল্ডে আছেন, একজন ডিফেন্সে আছেন, এ নিয়ে তারা প্লেয়ারদেরকে আমরা সাজাই নিলাম একটা ফুটবল টিম। টিম হচ্ছে একটা। দেন এই টিমের প্লেয়ারদেরকে কোচ যদি মনে করে যে এই ডিফেন্সের প্লেয়ারটা ভালো করতে পারছেন না, ওনাকে ডিফেন্স থেকে সামনে নিয়ে যেতে হবে, আর ডিফেন্সকে অ্যানাদার পারসন নিয়ে আসতে হবে। এই ডিফেন্সের প্লেয়ারকে যে আমরা সামনে নিলাম, এই যে পরিবর্তন করলাম স্থান, এতে টিমের কোনো পরিবর্তনও ঘটে নাই। মাঠে যে 11 জন বা প্লেয়ার খেলতেছিল ওই প্লেয়াররাই মাঠে আছে, শুধুমাত্র তাদের স্থান পরিবর্তন করেছি। এই স্থান পরিবর্তন করার ফলে যে ঘটনাটা ঘটছে এইটা হলো বিন্যাস, অর্থাৎ যে ডিফেন্সে ছিল তাকে আমি সামনে নিয়ে গেছি। এই যে স্থান পরিবর্তন করে তাদেরকে বসানো হয়েছে বা সাজানো হয়েছে বা দাঁড় করানো হলো, এর ফলে এটা কি হচ্ছে, এই সকল স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের, এই সকল প্লেয়ারদের ক্ষেত্রে আমাদের টিমের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র অবস্থানের পরিবর্তন ঘটছে, মাঠের সারাউন্ডিং এরিয়ার মধ্যে অবস্থানের পরিবর্তন ঘটছে। তাই এই পূর্বে ডিফেন্সে যে ছিল ওকে যদি আমি সামনে নিয়ে যাই তাহলে এর ফলে যে এই টিমের কোনো পরিবর্তন ঘটবে না, একটা টিম থাকবে। এই স্থান পরিবর্তন করার সত্ত্বেও টিমের পরিবর্তন আসে নাই, এটা হলো সমাবেশ। আর যে আমি ঘুরায় ঘুরায় প্রথমে একরকম বসাইছিলাম, পরে আমি তাদেরকে স্থান পরিবর্তন করলাম, সেটা ছিল বিন্যাস। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এটা আবার একটু মনে করাই দিচ্ছি। মনে করো এ বি অ্যান্ড সি, এই তিনটা বস্তু ছিল।
আমরা যে বিন্যাসের ফর্মুলাটা লিখছিলাম দেখো তোমাদের মনে আছে, বিন্যাসের সূত্র ছিল NPR, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আর একটা ছিল ফ্যাক্টরিয়াল NCR, তার মানে কি ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এটা ছিল আমাদের ফর্মুলা। একটা ছিল NPR, একটা ছিল NCR। তাই NPR এর ক্ষেত্রে ফর্মুলা ছিল n সংখ্যক এলিমেন্টস থেকে আমরা r সংখ্যক এলিমেন্টস নিব, নিয়ে যত রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, আর এটা যত রকমের টিম গঠন করতে পারবো বা সিলেকশন করতে পারবো, দিস ইজ কম্বিনেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তিনটা বস্তু দিলাম, আমি ABC এ যারা তিনটা বস্তু থেকে এই 3 আমি পারমুটেশন করতে চাচ্ছি তিনটা থেকে তিনটা করে নিয়ে। তো তিনটা থেকে তিনটা যদি নেই আমরা, তাহলে কি দেখাইলাম, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3, দ্যাটস ইকুয়ালস টু 6/1, তার মানে 6। তার মানে আমার তিনটা ডিফারেন্স এলিমেন্টস ছিল, আমি এই তিনটা এলিমেন্টস থেকে তিনটাকেই নিছি, নিলাম 6 প্রকারের বিন্যাস হবে। এই 6 প্রকারের বিন্যাসের মধ্যে কি আছে, ABC একটা বিন্যাস ছিল, সেকেন্ড A ঠিক রাখলাম, C অ্যান্ড B আর একটা বিন্যাস, এই B ঠিক রাখলাম, A অ্যান্ড C, B ঠিক রাখলাম, C অ্যান্ড A, ঠিক না, AB অ্যান্ড C ইন্টু BA, অর্থাৎ এই তিনটা ডিফারেন্স এলিমেন্টস থাকবে। আমরা এই তিনটা ডিফারেন্স এলিমেন্টসকে সবাইকে নিয়ে যদি পারমুটেশন করি 6 প্রকার বিন্যাস করতে পারবো। ফর্মুলা 6, এক্সাম্পল আমরা 6 দেখাইছিলাম। এরপরে দেখো, যদি আমার তিনটা বস্তু থাকে, একটা বস্তু A, একটা B, একটা C, এই তিনটা থেকে তিনটা নিয়ে সমাবেশ করব 3C3, তার মানে কি ছিল, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3, তার মানে 1। এইটা কারা ছিল, সাপোজ ABC একটা দল। এরপরে আমরা কি লিখেছিলাম, AC অ্যান্ড B লিখলাম, ওইখানে যেগুলো লিখেছি। তারপরে কি লিখলাম, BAC। তারপরে কি লিখলাম, ABC BAC, দেন B ঠিক আছে, C অ্যান্ড A, তারপরে CAB অ্যান্ড CBA। অর্থাৎ তুমি যেখানে 6 প্রকারের সাজানো যায় ঠিক 6 প্রকার দেখাইলাম। এখন প্রিয় শিক্ষার্থী, ABC মানে কি, এই টিমের মধ্যে 3 জন সদস্য আছে, A, B অ্যান্ড C। পরের টিমেও কিন্তু দেখো তোমার সেই 3 জন সদস্য আছে ABC, অর্থাৎ তাদের ভিতরে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র স্থানের পরিবর্তন। ওই যেটা আমরা বলেছিলাম যে ডিফেন্সের প্লেয়ারকে আমি সামনে নিয়ে যাচ্ছি, এই দেখো B ছিল মাঝখানে, বিকে তুমি সামনে নিয়ে গেলা, ফলে এই যে টিমের সদস্য সংখ্যা, এই টিমের সেম সদস্য, তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। এই টিমের মধ্যে সদস্য সেম, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, এরা সেম, কোনো পার্থক্য নাই, ক্লিয়ার? সুতরাং এরকম যতগুলো টিম গঠন করা যাবে, এই টিমের সংখ্যা গঠন করাই হলো কম্বিনেশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই টিমের সদস্য আর এর ভিতরে সব সেম সদস্য হতে এগুলো গ্রহণযোগ্যতা নাই, এই জন্য একটা দল গঠন করা যায়। তিনটা বস্তু থেকে তিনটাকে নিয়ে যদি আমরা দল গঠন করতে চাই, তাহলে একটা দল গঠন করা যায়। আর তিনটা থেকে তিনটাকে নিয়ে আমরা যদি সাজাতে যাই, তাহলে 6 প্রকার সাজানো যাবে, ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে দল গঠন করা, দিস ইজ আওয়ার কম্বিনেশন। এবং এই যে সাজালা তুমি একটার পর একটা করে লিখেছো, এইটার নাম হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। তাহলে আমরা এই বিন্যাসের এক্সাম্পল দিয়েছিলাম, 6 প্রকারের কম্বিনেশনের দল গঠন করলে একটা দল গঠন করা যায়, ঠিক আছে? আমরা ফাইনালি বলেছিলাম যে বিন্যাসের ক্ষেত্রে কি হবে, যে সকল বস্তুগুলো ছিল সেই ক্ষেত্রে ক্রমের বা অর্ডারের বিবেচনায় নিব, কে আগে বসছিল কে পরে বসছিল। আর সমাবেশের ক্ষেত্রে ক্রমের বা অর্ডারের কোনো ভ্যালু নাই। আমরা এই নলেজটুকু যদি কেউ আগে ক্লাসে না বুঝে থেকেও, সে আজকে বুঝবে। এবং দিস ইজ আওয়ার পারমুটেশন, যত রকমের সাজানো যায় 6 প্রকার সাজালা, আর দিস ইজ আওয়ার কম্বিনেশন, একটা দল গঠন করলাম, ঠিক আছে? যত রকমের অ্যারেঞ্জমেন্ট করা যাবে পারমুটেশন, যত রকমের দল গঠন করা যাবে, দিস ইজ আওয়ার কম্বিনেশন। আশা করি এই এক্সাম্পলটা যে বুঝবা, সে বিন্যাসের সমাসের পার্থক্যটা বুঝবা। এটা ছিল একটা কমেন্টস অনেকের। প্রিয় শিক্ষার্থী, 2-1 কমেন্টস লিখেছো, মাথার উপর থেকে চলে গেল। প্রিয় শিক্ষার্থীরা, নজরুল স্যারের ক্লাস ইনশাল্লাহ মাথার উপর থেকে যাবে না। আজকের ক্লাসগুলো যারা দেখবে তারা অবশ্যই ইনশাল্লাহ বুঝবে। তারপরে যদি কোথাও সমস্যা থাকে, আমরা সেটা অবশ্যই ফিল আপ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে যে অংশটুকু করেছিলাম, দ্যাট ইজ আমরা কিভাবে বিন্যাসের ফর্মুলাটা আসে, একই বস্তু থাকলে কি করতে হয়, একই বস্তু না থাকলে কি করতে হয়, আমরা এই নলেজ অর্জন করেছিলাম। আজকে সেই নলেজের কিছু প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আমরা কখনোই অঙ্ক মুখস্থ করব না, আমরা নলেজ অর্জন করব। অঙ্ক করব না কথা মিনিংটা হচ্ছে যে অঙ্ক প্র্যাকটিস করব না, সে কথা বলছি না। অঙ্ক তো অবশ্যই প্র্যাকটিস করব, কিন্তু আমরা আগে নলেজ আর্ন করব। আমি যদি নলেজ আর্ন করতে পারি, তো সেই নলেজের প্রয়োগটাই হলো গিয়ে ম্যাথমেটিক্সের
ব্যবহার বা ম্যাথমেটিক্স করা। আমি আগে নলেজ আর্ন করব, আমরা ক্লাসে যে নলেজগুলো আর্ন করেছিলাম সেটার আজকে ব্যবহার দেখব। তাহলে আজকে আমরা একটা সৃজনশীল স্টাইলে, আসলে তোমরা জানো ম্যাথমেটিক্স যখন বইয়ের অঙ্কগুলো করতে যাও তখন খুব সহজেই তোমরা করতে পারো, কিন্তু সৃজনশীল যখন বলা হয় তখন স্টুডেন্টরা স্বাভাবিক এই সৃজনশীলটা বুঝতে কষ্ট হয়ে যায় বা বুঝতে চায় না। আমরা এই জন্য যে অঙ্কগুলো করব সৃজনশীল স্টাইলেই করার চেষ্টা করি, যাতে করে আমাদের বেনিফিট হবে। স্লাইডটা আছে। আচ্ছা, আমরা একটা তোমাদেরকে স্লাইড দিয়ে দিছি। তোমরা যে স্লাইডটা দেখতেছো পারমুটেশন, আমরা এই পারমুটেশনের কিছু সমস্যা আমি তৈরি করেছি, এই সমস্যাগুলো আজকে সলভ করবো। এটা হলো আজকের ক্লাস। তো যারা স্ক্রিনে স্লাইডটা দেখতেছো তারা একটু স্ক্রিনশট নিয়ে স্লাইডটা রেখে দাও, কারণ সবসময় স্ক্রিনে থাকবে না এটা, আমরা হয়তো লেখার সময় কিছু চেঞ্জ করতে হবে, না কোনো লেখাটা দেখবে না। এই জন্য স্ক্রিন যাদের কাছে স্লাইডটা আছে তারা স্লাইডটা স্ক্রিনশট নিয়ে রাখো, তখন সময় তোমরা দেখে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি একটা উদ্দীপক নিয়েছি, একটা হচ্ছে মার্কেট। আমরা মার্কেট শব্দটার উপর থেকে এই উদ্দীপকটার উপর আমরা কিছু প্রশ্ন রেডি করেছি। আমরা এই মার্কেটে কি আছে সেটা দেখব। প্রিয় শিক্ষার্থী, মার্কেট খুব ভালো কথা, কিন্তু এই মুহূর্তে কেউ মার্কেটে অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরাও করবে না, যাবেও না। প্রয়োজন থাকলে, একান্ত বেশি প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে যাবে, আর যদি প্রয়োজন একান্ত না হয় তাহলে ঘর থেকে মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা যাবে না। মার্কেট নিয়ে কথা কীভাবে জান? আমাদের প্রথম কথা হচ্ছে সবগুলো, আমি যেটা করেছিলাম সবগুলা বর্ণ নিয়ে কত প্রকারের সাজানো যায়। প্রিয় শিক্ষার্থী, মার্কেট একটা ওয়ার্ড, আমরা বলেছি এই ওয়ার্ডটাকে অল লেটারকে ইউজ করব, ইউজ করে 1 নম্বর কোশ্চেনটা বলেছি সবগুলাকে নিয়ে কত রকমের সাজানো যায়। আমরা এই মার্কেটটা করার আগে একটা সিম্পল এক্সাম্পল দেই। প্রিয় শিক্ষার্থী, যেমন আমি সন শব্দটা লিখলাম, সন একটা ওয়ার্ড, লেটার, এই ওয়ার্ড। তো এই সন ওয়ার্ডটা লিখতে তোমাকে 3টা লেটারের প্রয়োজন হয়েছে। আমরা যখন কোনো ওয়ার্ডকে যখন আমরা কোনো ওয়ার্ডকে অ্যারেঞ্জমেন্ট করব বা ওয়ার্ড থেকে কোনো কোশ্চেনের অ্যান্সার দেব, তখন প্রথম কাজ হচ্ছে সেই ওয়ার্ডের ভিতরে নাম্বার অফ লেটার্স কত আছে সেই নাম্বার অফ লেটারটা কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থী, তুমি সন শব্দটা লিখেছো, এখানে তোমাকে 3টা ওয়ার্ড লেটারের প্রয়োজন হয়েছে। তা আমরা যে এই এনপিআর তোমাদেরকে ফর্মুলাটা লিখেছিলাম, এই এনপিআর শব্দের মধ্যে কি আছে? এন সংখ্যক এলিমেন্টস। তাহলে আমার এখানে এই সন শব্দটা লিখতে 3টা লেটার লাগছে, এন এর মান 3। তাহলে আমরা কি কাজ করব? এই 3 বললাম এন এর মান। আমাকে বলা হয়েছে সন শব্দটির সবগুলো বর্ণকে নিয়ে কত রকমের সাজানো যায়। তো সন শব্দের মধ্যে 3টা বর্ণ আছে, 3 লিখলাম। সবগুলো বর্ণকে নিয়ে যদি সাজাতে চাই তাহলে 3p3। তাহলে 3p3 শব্দের অর্থ হলো এনপিআর এর সূত্র অনুসারে ফ্যাক্টরিয়াল n, দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3। তো ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 6 বাই ফ্যাক্টরিয়াল 0 মানে হচ্ছে 1। তার মানে সন শব্দটির সবগুলা বর্ণকে তুমি নিবে, যদি অ্যারেঞ্জমেন্ট করতে চাও তাহলে 6 টাইম 6 প্রকার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। প্রিয় শিক্ষার্থী, 6 প্রকার অ্যারেঞ্জমেন্ট তাহলে কি দাঁড়াইলো? মনে করো SON একটা অ্যারেঞ্জমেন্ট, দেন আমরা এই এস ঠিক রাখলাম, NO আর একটা অ্যারেঞ্জমেন্ট, দেন আমরা N ঠিক নিলাম, NOS, NSO, সো ONS, ও ঠিক রাখলাম, SN। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলেছি সন শব্দটার ভিতরে 3টা বর্ণ আছে, নাম্বার অফ লেটার ইজ ইকুয়াল টু 3। যদি নাম্বার অফ লেটার ইজ ইকুয়াল টু 3 থাকে, এই 3টা বর্ণের মধ্য থেকে আমি সবগুলা বর্ণকে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছি। তার মানে 3টা লেটার আছে 3, অ্যারেঞ্জমেন্ট মানে পারমুটেশন করছি কাদেরকে নিয়ে? সবগুলাকে নিয়ে। 3p3 লিখলাম। 3p3 শব্দের মিনিংটা আছে, তাহলে তুমি এই 6টা 3টা বর্ণের সবগুলাকে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছো, 6 টাইম অ্যারেঞ্জমেন্ট হলো। তো এই যে 6 টাইম অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তুমি গুনে দেখো আমাকে 6টা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এর বাইরে পৃথিবীতে যত চেষ্টা করুক আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সবগুলা বর্ণকে নিয়ে যখন অ্যারেঞ্জমেন্ট করতে বলা হয়েছিল, এটা হলো অ্যারেঞ্জমেন্টের প্রসেস। তাহলে এখন এই মার্কেট সেম একটা শব্দ আছে, আমরা মার্কেটের আলোচনায় যাব। মার্কেট শব্দের 1 নম্বর কোশ্চেন বলেছিলাম সবগুলা বর্ণকে নিয়ে কত রকমের সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, মার্কেট শব্দ লাগবে এখানে মোট বর্ণ আছে, মোট বর্ণ কত? ইকুয়ালস টু 2, 4, 6টি বর্ণ তোমাকে আছে। আমরা প্রথম কথা হচ্ছে যখন কোনো ওয়ার্ডকে অ্যারেঞ্জমেন্ট করতে চাবো, সাজাতে চাবো,
তখন 1 নাম্বার শর্ত হচ্ছে নাম্বার অফ লেটার কত কাউন্টিং করব। দেন ওই লেটারের মধ্যে মোট এক জাতীয় কোনো বস্তু আছে কিনা, যার মধ্যে সবগুলো বর্ণ ভিন্ন। এখানে আমরা এক জাতীয় কিছু নেই নাই, কারণ যেহেতু ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি সেজন্য আমি এক জাতীয় কিছু রাখি নাই। তাহলে মার্কেট শব্দের মধ্যে আমি যদি সবগুলো বর্ণের কথা চিন্তা করি 6টা হয়েছে এবং এক জাতীয় কিছু নেই, এবং যার মধ্যে তোমাকে স্বরবর্ণ কথা আছে। এখানে স্বরবর্ণ মিনিং হচ্ছে ভয়েল। স্বরবর্ণ তোমার আছে কটা, এ এবং ই। আমি কেন দুইটা কমাই দেবো, কমাই দেবো। আচ্ছা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? ব্যঞ্জন বর্ণ আছে এম, আর, কে, এন, টি, দ্যাটস ইকুয়ালস টু 4টা। আমরা কি বললাম, মার্কেট একটা শব্দ আছে, যেহেতু আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কেন একসাথে আলাদা করেছি, দেখো আমাদের পরে কোশ্চেনগুলোয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ব্যবহার আছে, লাগবে এই কারণে। তাহলে আমরা মার্কেট একটা শব্দ আছে, আমাকে মার্কেট শব্দের নাম্বার অফ 6 লেটার আছে, 6টা বর্ণ আছে। এই 6টা বর্ণের মধ্যে এ আছে 2টা, অর্থাৎ ভাওয়াল আছে 2টা, ব্যঞ্জন আছে 4টা। এখন তোমার কোশ্চেনটা ছিল সবগুলো বর্ণকে নিবে, সবগুলো বর্ণকে নিয়ে কত রকমের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। তাহলে আমি যদি সবগুলো বর্ণকে নিয়ে সাজাতে চাই, 1 নাম্বার কোশ্চেনের জন্য যা দরকার, তাহলে সবগুলো বর্ণ নিয়ে সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একজন বলো এবারে, আমাকে সবগুলো বর্ণ নিতে বলছে, তাহলে সবগুলো বর্ণ কত, নাম্বার অফ লেটার আছে 6, তাহলে এন এর মান হচ্ছে 6। আমরা 6টা বর্ণকে নিয়ে সাজাবো, এন এর মান 6। সো এই সবগুলো 6 লিখলাম। তারপর বলা হয়েছে সাজাতে হবে। সাজানো মানে বলছিলাম বিন্যাস বা পারমুটেশন। পারমুটেশনের প্রথম অক্ষরটা পি, এই জন্য একটা পি দিলা। এখন কাদেরকে নিয়ে সাজাচ্ছ, তুমি যদি 6টার থেকে 2টা করে নিতে তাহলে 6p2 লিখতা, 6টা থেকে 3টা নিলে 6p3 লিখতা, কিন্তু তুমি চাচ্ছ 6টা থেকে 6টা নিতে, তো 6p6। তাহলে 6p6 যদি হয় ফ্যাক্টরিয়াল 6 বের করতে পারো, ক্যালকুলেটরে চাপ দিলে বের করতে পারো, ম্যানুয়ালি সূত্র লিখলে সেটা ওই যে সূত্রে আছে ফ্যাক্টরিয়াল n মাইনাস আর, তার মানে ফ্যাক্টরিয়াল 6 মানে 720, আর ফ্যাক্টরিয়াল 0 মানে 1, দ্যাট ইজ 720। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম মার্কেট একটা শব্দ, এই মার্কেট শব্দটির সবগুলা লেটারকে আমি ব্যবহার করব, ব্যবহার করে একটার পর একটা সাজাবো, 720 প্রকার সাজাতে পারবো। এই কথার মিনিংটা কি? যেমন দেখো, এই মার্কেট MARKET একটা শব্দ নিলাম, আমি সাজানো মানে কি, মনে করো এ ফার্স্টে আসলো MREKT, মনে করো এই আর কে তুমি সামনে দিলা RAMEKNT, মনে করো টিকে সামনে দিলা RAME, কি বাকি হলো কে। এই যে মার্কেট শব্দটা থেকে আমি 720 প্রকার সাজাতে পারবো বলেছিলাম, আমি ঠিক এখানে 4টা এক্সাম্পল দিয়েছি। এই 4টা এক্সাম্পলের মধ্যে আমি এরকম যদি তুমি লিখতে থাকো 720টা অ্যারেঞ্জমেন্ট পাবে বা 720 প্রকার সাজাতে পারবে। তাহলে এখানে কি ঘটনা ঘটছে, ফার্স্ট যেটা ছিল অ্যারেঞ্জমেন্ট, এম ফার্স্টে ছিল, দেখো পরেটা এ কে ফার্স্টে দিয়েছো, আবার আর কে সামনে আনছো, কখনো টি কে সামনে এনেছো, এম এর পরে আর ছিল, এম এর আগে আর নিয়েছো। এই যে স্থান পরিবর্তন করে করে আমরা বসাচ্ছি, বিভিন্নভাবে ঘুরে ঘুরে বসাচ্ছি, দিস ইজ আওয়ার পারমুটেশন। এই যত রকমের স্থান পরিবর্তন করে বসাতে পারবো, দিস আওয়ার পারমুটেশন। তাহলে এই 720 প্রকার অর্থ হলে আমি এখানে 4টা এক্সাম্পল দিয়েছি, এরকম তুমি আরও 716টা লিখতে পারবে, ঠিক আছে। বাট আমরা এই কষ্ট তোমাকে করতে দিব না, আমাকে এই 720 প্রকার সংখ্যাটা বের করলেই চলবে। এই এক্সাম্পলটা তোমাকে মাথায় রাখতে দরকার, বোঝালেই আনা, এটা লিখতে হবে না। প্রিয় শিক্ষার্থীদের, 1 নাম্বার কোশ্চেনটা ছিল সবগুলো বর্ণকে নিয়ে আমরা কত রকমের সাজাতে পারবো সেটা বের করার। সেকেন্ড কোশ্চেন ছিল আমরা মার্কেট শব্দের ক্ষেত্রে বলেছিলাম সবগুলো বর্ণকে নিয়ে কত রকম পুনরায় সাজানো যায়। সবগুলো বর্ণকে নিয়ে পুনরায় সাজানো শব্দের অর্থ কি? পুনরায় সাজানোর ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট, হোয়াট ইজ রিঅ্যারেঞ্জমেন্ট? আমরা প্রিয় শিক্ষার্থীরা এই সন শব্দটা থেকে আমি একটু এক্সাম্পলটা দেখাতে চাচ্ছি। আমাকে যে সন শব্দটা তুমি লিখেছো 3p3, এখান থেকে 6 প্রকার সাজাতে পেরেছো, এই 6 টাইম লিখলাম। এই 6 প্রকার সাজানোর মধ্যে দেখো এই সন, যেই শব্দটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে বলছি ওই শব্দটা নিজে কিন্তু আছে, ওই শব্দটা নিজে আছে এবং নতুন ধরনের আছে তোমার কাছে 5 প্রকারের। আমার যে মোট 6 হয়েছে, এই 6-এর মধ্যে যে শব্দটাকে তোমাকে অ্যারেঞ্জমেন্ট করতে বলা হয়েছে সেই শব্দটা নিজে থাকবে,
আর অতিরিক্ত আমি নতুন করে 5 প্রকার যোগ করেছি, এটা মিলে হলো 6। অলওয়েজ রিমেম্বার ইট। যদি আমি প্যারালালে পারমুটেশনকে মনে করে অ্যারেঞ্জমেন্ট করতে বললাম, পারমুটেশনকে যখন অ্যারেঞ্জমেন্ট করব তখন যে নাম্বারটা বের হবে সেই নাম্বারটার সাথে কিন্তু ওই পারমুটেশন শব্দটা নিজেও থাকবে। তুমি এই মার্কেট শব্দটাকে অ্যারেঞ্জমেন্ট করেছো 720 প্রকারের, এই 720 প্রকারের মধ্যে মার্কেট নিজেও আছে আর বাকি এই যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে তারাও আছে। অলওয়েজ রিমেম্বার, যে শব্দটাকে অ্যারেঞ্জমেন্ট করতে বলা হবে বা বিন্যাস করতে বলা হবে বা সাজাতে বলা হবে, টোটাল যত রকমের আমরা সাজাবো, দেখো নাম্বার 6 প্রকার সাজাইছি, এই 6 প্রকারের মধ্যে এই সন শব্দটা নিজেও আছে এবং নতুন করে আছে 5 প্রকারের। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনরায় সাজানো মিনিং হচ্ছে আমি নতুন করে যাদেরকে সাজালাম এর নাম হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তো এরা কারা? এরা হচ্ছে 6 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। এই 5 প্রকার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের অর্থ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাকে যখন রিঅ্যারেঞ্জমেন্ট কথা বলা হবে, পুনরায় সাজানো কথা বলা হবে, তখন টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে আমি এক বিয়োগ করব। কেন এক বিয়োগ করব? যেই শব্দটাকে আমি অ্যারেঞ্জমেন্ট করতে বলেছি সেই শব্দটা নিজে আছে এবং নতুন আরও কিছু লিখেছি। আমি এটা ছোট ওয়ার্ড লিখছিলাম, 3টা লেটার নিয়েছিলাম, এটাতে বোঝাইতে সহজ বিধায় আমি দেখাতে পেরেছি যে নতুন করে 5 প্রকার লিখলাম আর এই একটা শব্দ আছে। অন শব্দের ক্ষেত্রে যদি বলা হয় কত রকমের সাজানো যাবে, নাম্বার 6 প্রকার সাজানো যাবে। আর যদি বলা হয় সন শব্দটি থেকে কত প্রকার পুনরায় সাজানো যাবে। রিঅ্যারেঞ্জমেন্ট যখন বলবে তুমি, তখন মোট সাজানো থেকে এক বিয়োগ করলে যেটা পাবে সেটা রিঅ্যারেঞ্জমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টার থেকে আমি গত ক্লাসেও বলেছি, আমরা বলছি এমসিকিউ দেখাবো। আমরা আজকে ফার্স্ট প্রবলেম সলভ করতেছি। আমি এরপরের ক্লাস থেকে যে প্রবলেমগুলো সলভ করব, যে নলেজ আর্ন করব, ওই নলেজের অনুকূলে কিছু এমসিকিউ দেখাবো এবং চ্যাপ্টার শেষ করার পরে পুরো চ্যাপ্টারের বিন্যাস এবং সমাবেশ মিলে আমরা এমসিকিউ করাবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে কথা বলেছিলাম যখন রিঅ্যারেঞ্জমেন্ট চাবো তখন টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে এক বিয়োগ যাবে। তাহলে এখন তোমার কাছে মার্কেট শব্দটা থেকে মোট সাজালা তুমি 720 প্রকার। তাহলে যদি পুনরায় সাজানো যায়, লেখো পুনরায় সাজানোর ক্ষেত্রে সাজানো যাবে কত প্রকার যাবে? 720 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 719 প্রকারের। এক্ষেত্রে যদি কেউ চাও যে আমি একটু ব্যাখ্যা দেবো, সে দিতে পারো, ব্যাখ্যা না দিলেও কোনো দোষ নাই। যদি কেউ ব্যাখ্যা দিতে চাও সে লিখতে পারো যে মার্কেট শব্দটি নিজেই একটি সাজানো ব্যবস্থার বা বিন্যাসের অন্তর্ভুক্ত, সুতরাং পুনরায় সাজানো হচ্ছে, এটা ব্র্যাকেটের ভিতরে লিখলেও চলবে, না লিখলেও কোনো দোষ নেই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দুটো নলেজ অর্জন করেছি। আমি বলেছি যে আমরা যে প্রবলেমগুলো সলভ করব, প্রবলেম সলভ করা আমার কাজ না, নলেজ অর্জন করা আমার কাজ। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর নলেজ কি অর্জন করলাম? যদি কোনো লেটার ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডকে অ্যারেঞ্জমেন্ট করতে হয় কিভাবে। এখন আমরা যে ওয়ার্ডগুলো লিখব বা এই ওয়ার্ডগুলো থাকবে, সেই ওয়ার্ডগুলোর ভিতরে ভেরিয়াস টাইপের লেটার থাকবে। এখানে অল আর লেটার ছিল ডিফারেন্স, অর্থাৎ সেম কিছু ছিল না। তাহলে আমরা যে নলেজটা অর্জন করেছি সেটা হচ্ছে যদি সবগুলো বর্ণ ভিন্ন থাকে তখন আমরা এখান থেকে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে হয়। তাহলে সবগুলো ভিন্ন থাকলে এই প্রক্রিয়া আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, কী প্রকার পুনরায় অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আমি কিন্তু তোমাদেরকে শিওর হয়ে ইনশাল্লাহ বলছি যে তোমরা যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষায় কিন্তু এমসিকিউর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট কথাটা থাকবে। তো আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অলওয়েজ, কারণ কি স্টুডেন্টরা যখন অ্যারেঞ্জমেন্টের কথা মাথায় থাকে, যখন সাজাতে বলা হয় তখন কিন্তু পুনরায় সাজানোর যে ফাংশনটা এটা কোনোভাবে মাথায় ধরে না রাখলে কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে গিয়ে ভুল করে ফেলবা। কারণ তোমার এমসিকিউর মধ্যে এই অপশনটাও থাকবে, এই অপশনটাও থাকবে। আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন রিঅ্যারেঞ্জমেন্ট বলছে না অ্যারেঞ্জমেন্ট বলছে, আমরা একটা এমসিকিউর অপশন চুজ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটা নলেজ অর্জন করেছি কীভাবে অ্যারেঞ্জ করতে হবে। সেকেন্ড নলেজ ছিল কীভাবে পুনরায় সাজালে কী করতে হয়। নাম্বার 3, আমাকে বলা হলো কত রকমের মার্কেট শব্দটি থেকে এমকে প্রথমে স্থির রেখে কত রকমের সাজানো যায়। অর্থাৎ তোমাকে এই যে মার্কেট শব্দটা আছে এখান থেকে এমকে আমরা যত রকমের অ্যারেঞ্জমেন্ট করব সেই অ্যারেঞ্জমেন্টগুলোতে মার্কেটের ভিতরে এমটা ফার্স্টে থাকবে। মানে কি, মনে করো MARKET, এই যে শব্দটা আমি লিখলাম, বলছে কত রকমের সাজানো যাবে যার ভিতরে এম সবসময় ফার্স্ট বেঞ্চে থাকবে। তার মানে এম এখান থেকে উঠবে না। ARAKET, মনে করো এম ঠিক আছে, এই টি ঠিক আছে, RAKE, এই এম ঠিক আছে, RTAKE। এই যে আমরা অ্যারেঞ্জমেন্টগুলো করলাম, এই টোটাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে শর্ত হলো
মার্কেট শব্দটির ক্ষেত্রে কত রকম সাজানো যাবে সেটা ঠিক আছে 720। এখন তোমাকে বলছে কত রকমের সাজানো যাবে যার প্রথমে সবসময় এম কে স্থির রাখতে হবে। তোমাদের কাছে যে কোশ্চেনটা আমরা দিয়েছি 3 নাম্বার কোশ্চেনটা আমি রেডি করেছিলাম যে কত রকমের সাজাতে পারবো যে সাজানো ব্যবস্থা সকল ক্ষেত্রে এম ফার্স্ট বেঞ্চে বা প্রথমে থাকবে। প্রিয় শিক্ষার্থী দেখো আমি 4টা এক্সাম্পল দিয়েছি, এই 4টা এক্সাম্পলের প্রত্যেকটা এক্সাম্পলে বলেছি এম সবসময় ফার্স্ট বেঞ্চে আছে। তাহলে কত রকমের সাজানো যাবে যার এম সবসময় ফার্স্ট বেঞ্চে থাকবে বা প্রথমে স্থির থাকবে। প্রিয় শিক্ষার্থী আমরা যে তোমাদের গত ক্লাস থেকে যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম, দেখো আজকেও দিয়েছিলাম কীরকম, এই দেখো সন, এস ও এন, এস আগে ও পরে তারপরে এন। সেকেন্ড কি লিখলাম, এস ঠিক রাখলাম, এন সামনে আসলো ও পরে গেল। এই যে স্থান পরিবর্তন করা, ঘুরায় ঘুরায় বসানো, দিস ইজ আওয়ার পারমুটেশন। বিন্যাস মিনিংটাই হলো স্থান পরিবর্তন করতে হবে, ঘুরায় ঘুরায় বসাতে হবে, যত রকম এরকম সাজানো যাবে, দিস ইজ আওয়ার পারমুটেশন। এখন দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল 3 নাম্বারে, যে কত প্রকারের সাজানো যাবে যার প্রথমে এম সবসময় স্থির থাকবে। তার মানে কি, মনে করো তোমরা 5জন ফ্রেন্ড বসছিলে একটা বেঞ্চে এক লাইনে। এখন একটা 5জন বসার পরে ফার্স্ট বেঞ্চে যিনি বসছো উনি একটু মোটাসোটা মানুষ, খাবার দাবার বেশি খাচ্ছেন, উনি ওনার ফার্স্ট বেঞ্চ থেকে বারবার উঠে সেকেন্ড বেঞ্চে যাওয়া, থার্ড বেঞ্চে যাওয়া এটা লাইক করছেন না। উনি বললেন স্যার আমি ফার্স্ট বেঞ্চ ছাড়বো না, আমাকে ফার্স্ট বেঞ্চে যেখানে আছি আমি ওখানে বসা থাকবো। তো এবার বেঞ্চের ক্লাসরুমের কথা চিন্তা করো, একটা কলামের ভিতরে বা একটা কলাম ওয়াইজ 5জন স্টুডেন্ট বসা আছে। 1 নম্বর স্টুডেন্ট বললো আমি তার স্যার আমি স্থান পরিবর্তন করতে পারবো না। এখন যদি 1 নম্বর ব্যক্তি স্থান পরিবর্তন করতে না পারে তার মানেটা কি, উনি বিন্যাসের কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। কারণটা কি, বিন্যাসের শর্তই ছিল 1 নম্বর স্টুডেন্টকে 2-এর জায়গায় নিতে হবে, 2-কে 3-এর জায়গায় আনবো, 3-কে 1-এর জায়গায় আনবো, 1-কে 5-এর জায়গায় নিয়ে যাব। তাহলে এম যদি কখনো উনি ফার্স্ট বেঞ্চ না ছাড়েন, এই কথার মিনিংটা হলো 1 নম্বর বেঞ্চে এম কে কস্টেপ দিয়ে লাগাই দিলাম। তুই কস্টেপ দিয়ে 1 নম্বর বেঞ্চে এম কে স্থির রাখা মানে উনি এখানে ফিক্সড হয়ে গেল, উনি কখনো ওখান থেকে আর উঠতে পারবেন না। তাহলে আমরা কি বলেছি, যেহেতু যদি কেউ স্থান পরিবর্তন না করে তাহলে ওই ব্যক্তি বা ওই এলিমেন্টস বিন্যাসের কার্যক্রমের মধ্যে নাই। তাহলে আমার মোট লেটার হচ্ছে 6টা। প্রিয় শিক্ষার্থী ভেরি সিম্পল, 6টা লেটারের মধ্যে একটা লেটার স্থান পরিবর্তন করবে না। কারণ কি, তোমার শর্তে বলেছে এম কে প্রথমে স্থির রাখতে হবে। আমি যদি এম কে ফার্স্ট বেঞ্চে স্থির রাখি, স্থির রাখার পরে বাকি লেটার থাকে আমার 5টা, ওই 5টা লেটারকে আমি ঘুরে ঘুরে বসাচ্ছি। দেখো এর জায়গায় এম কে নিয়ে আসছি, এম এর জায়গায় একে নিয়ে গেলাম, এই যে স্থান পরিবর্তন ঘটাইলাম। তাহলে কি লিখবা 3 নম্বর কোশ্চেন হিসাবে, 3 নম্বর হিসাবে তুমি লিখবা এম কে প্রথমে প্রথমে স্থির রেখে বাকি কয়টা থাকবে, বাকি 5টি বর্ণ, বাকি 5টি বর্ণ নিজেদের মধ্যে সাজানো যায়, মধ্যে সাজানো যাবে। 5টি বর্ণ নিজেদের মধ্যে ঘুরে ঘুরে তুমি বসাইছো, এরকম স্থান কটা, মোট এলিমেন্টস ছিল তোমার 6টা, 6টার থেকে একটাকে তুমি ফিক্সড কালার থাকে 5টা, এই 5টা থেকে 5টা সাজানো মানে কি 5p5, তার মানে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 5, দ্যাটস ইকুয়ালস টু 120। 5p5 ক্যালকুলেটর চাপ দিলে 120 আসবে, অথবা 5p5 মাইনাস 0 করলে তখন 120 আসবে। তাহলে মোট সব এমকে প্রথমে স্থির রাখবো, স্থির রেখে সবগুলো বর্ণকে নিব, নিয়ে ঘুরে ঘুরে লিখলে 120 প্রকার সাজানোর সুযোগ আছে। তাহলে যদি বলা হয় যে একটা বর্ণকে তুমি স্থির রেখে কত রকমের সাজাবো, তাহলে কি নলেজ অর্জন করলাম, যাকে স্থির রাখতে বলা হবে তাকে আমরা কার্যক্রমে অংশগ্রহণ দেখাবো না, মানে হচ্ছে সে আমার বিন্যাসের টোটাল নাম্বারের মধ্যেই থাকবে না। যেটা স্থির ছিল ওটা বাদ হয়ে গেল, ওইটা বাদ দেওয়ার পরে বাকি তোমার বর্ণ ছিল 5টা, এন এর মান 5, আমরা সেই 5টা থেকে সবাইকে নিয়ে সাজাচ্ছি, তার মানে আর এর মানটা 5। তাহলে 5p5 করলে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r মানে 120 প্রকারের। ক্লিয়ার? তাহলে সবগুলা বর্ণকে নিয়ে যত রকমের সাজানো যাবে সেটা ছিল 720। এম কে ফার্স্ট বেঞ্চে স্থির রেখে যত রকমের সাজালাম সেটা হলো 120। তাহলে 720 কারা, যে সকল সাজানো ব্যবস্থায় এম প্রথমে আসছে, আর প্রথমে আসছে, এ প্রথমে আসছে, কে প্রথমে আসছে, টি আসছে, সবাই ঘুরে ঘুরে বসছেন, এরকম হলো 720। প্রিয় শিক্ষার্থী ভেরি সিম্পল। আর 3 নম্বরে তুমি কি বলেছো, কত রকমের সাজাতে পারলাম যার ফার্স্ট বেঞ্চে এম থাকবে।
তো এই ফার্স্ট বেঞ্চে এম থাকবে এরকম ব্যক্তির সংখ্যা মনে করো 120, আর যারা ফার্স্ট বেঞ্চে থাকবে না, বিভিন্ন জায়গায় থাকবে, ফার্স্ট বেঞ্চে থাকবে, এরকম জায়গা হচ্ছে 120। এখন যদি তোমাকে বলা হয়তো এই মার্কেট শব্দটির সবগুলো বর্ণকে নিয়ে কত রকমের সাজানো যাবে যার প্রথম বেঞ্চে বা ফার্স্ট বেঞ্চে এম থাকবে না। আবার বলছি, মার্কেট শব্দটির সবগুলা বর্ণকে নিয়ে কত রকমের সাজানো যাবে যাহার প্রথমে এম থাকবে না। তাহলে যার প্রথমে এম থাকবে, যার প্রথমে আর থাকবে, যার প্রথমে এ থাকবে, কে থাকবে, সবাই মিলে হলো 720। এখানে এমও থাকবে ফার্স্ট বেঞ্চে, একবার টিউ আসবে, একবার কিউ আসবে, ই আসবে, সবাই ঘুরে ঘুরে আসবে। আর এই 120 কারা, অনলি ফর ফার্স্ট বেঞ্চে এম তারা। তাহলে প্রথম বেঞ্চে এম থাকবে না এরকম যদি সংখ্যা আমাকে বের করতে বলতো, তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট থেকে যদি 120 বিয়োগ করে দিতাম, দিস ইজ নাম্বার অফ 600। এই 600-এর বৈশিষ্ট্য কি, এই 600 প্রকার অ্যারেঞ্জমেন্টের মধ্যে যারা থাকবে তারা কখনোই এম ফার্স্ট বেঞ্চে আসবে না। তারা ফার্স্ট বেঞ্চে কে আসবে, একবার এ আসবে, একবার আর আসবে, একবার কে আসবে, একবার ই আসবে, একবার টি আসবে। আশা করি তোমরা এক্সাম্পলটা বুঝতে পেরেছো। আমরা নলেজ অর্জন করবো বলছি, বইয়ের কোনো বইয়ের অঙ্ক করবো অবশ্যই। আমরা নলেজ অর্জন করে যখন প্র্যাকটিস করবো তখন খুব সহজেই বুঝবো। আমাদের দেখবো বইয়ের মধ্যে অনেক কোশ্চেন থাকবে যে ফার্স্ট বেঞ্চে রেখে, লাস্ট বেঞ্চে পজিশনে রেখে, অথবা না রেখে। তাহলে আমি যদি এই কোশ্চেনটাকে এভাবে রেডি করি যে এম কে প্রথমে রেখে কত রকমের সাজাবো, 120। এম থাকবে, টি থাকবে, যে খুশি সেই আসুক, 720 প্রকার। তাহলে এম ফার্স্ট বেঞ্চে থাকতে পারবে না এরকম সংখ্যা কেটে থাকবে মোট সাজানো থেকে যারা এম প্রথমে ছিল তাদেরকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা বলতে পারবো এই 600 প্রকারের বৈশিষ্ট্য আছে, এর মধ্যে কখনোই এম ফার্স্ট বেঞ্চে আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কোশ্চেনের স্লাইডে 4 নম্বরে যেটা রেখেছি যে এম কে প্রথম এবং টি কে শেষে স্থির রেখে কত রকমের সাজানো যায়। তার মানে তোমার এই মার্কেটের প্রথমে এম থাকবে, শেষে টি স্থির থাকবে। এই দুইটা এলিমেন্টসকে তুমি কখনোই তাদের জায়গা থেকে উঠাবে না। এম ফার্স্ট বেঞ্চে কস্টেপ দিয়ে লাগিয়ে দিয়েছো, সুপারগুলো দিয়ে টিকে লাগাই দিলে লাস্ট বেঞ্চে। এরা যদি কখনো স্থান পরিবর্তন না করে, তাহলে আমরা কি নলেজ অর্জন করেছি, আমাকে কথা ছিল যদি কেউ স্থান পরিবর্তন করে সে বিন্যাসে আছে, স্থান পরিবর্তন করেন নাই উনি বিন্যাসে কার্যক্রমে নেই। তাহলে উনি যেহেতু বাদ হয়ে গেল, উনিও বাদ হয়ে গেল, বাকি থাকলো কয়জন, 4 জন। তার মানে কি এন এর মানটা হবে 4। তাহলে ওই 4 জন থেকে সবাইকে নিয়ে সাজাইলে আমরা তাহলে কি কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করব, নাম্বার 4, 4 নাম্বারের জন্য আমরা লিখব যে প্রথমে এম ও শেষে কারে রাখবো, শেষে টিকে নিয়ে মোট সাজানো যাবে। টিকে স্থির রেখে, টিকে স্থির রেখো, টিকে স্থির রেখে মোট সাজানো যাবে কত প্রকার তুমি সাজাতে পারলে। তাহলে এই এম ফিক্সড, টি ফিক্সড, বাকি থেকে 4টা, 4টা থেকে 4টা নিয়ে সাজাইলাম 4p4। তার মানে 4p4 মানে কি, ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড 4 মাইনাস 4, তার মানে হচ্ছে 24। তাহলে সবগুলা বর্ণকে নিয়ে যদি আমরা সাজাতে যাই, যার প্রথমে এম থাকবে, শেষে টি থাকবে, তাহলে এই দুটাকে ফিক্স রাখার পরে বাকি 4টা বর্ণ ঘুরে ঘুরে লিখবা। তার মানে হচ্ছে 24 প্রকারের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা স্থির রেখার শর্ত শিখলাম 5। স্বরবর্ণগুলিকে স্থির রেখে কত রকমের সাজানো যায়। তাহলে আমরা সেকেন্ড অপশনটা বলতে চাচ্ছি যে আমরা এরকম সাজাবো, তাকে নিচেগুলো মুছে দেবে, কারণ এগুলোর মধ্যে আর আমার কাজে লাগতেছে না, শুধু সবগুলোকে নিয়ে সাজানো এটা রাখলাম, বাকিগুলোকে মুছে দিলাম। তাহলে বলা হলো স্বরবর্ণগুলিকে স্থির রেখে কত রকমের সাজানো যায়, এই কথার মানে কি, মার্কেট। প্রিয় শিক্ষার্থী, এটার ভিতরে 6টা লেটার আছে, 6টা লেটারের মধ্যে তোমাকে এই এ এবং আর, এ এবং ই দুইটা লেটার হচ্ছে ভাওয়াল। বলা হয়েছে আমরা কত রকমের অ্যারেঞ্জমেন্ট করব বা সাজাবো যখন এই ভাওয়াল কখনো তার স্থান পরিবর্তন করতে পারবে না বা করবে না। তার মানে কি, মনে করো তুমি এম ফিক্সড, এখানে টি ফিক্সড, সরি আমাকে ভাওয়ালকে ফিক্সড করতে বলা হয়েছে। তার মানে তুমি এখানে মোট 6টা জায়গার প্রয়োজন হয়, 1 2 3 4 5 6। যদি এই 6টা জায়গার মধ্যে 2 নাম্বার জায়গাটার কথা চিন্তা করো, 2 নাম্বার জায়গায় একটা এ আছে আর 5 নাম্বার জায়গায় একটা ই আছে। 2 এবং 5 এই দুইটা জায়গায় দুটো ভাওয়াল আছে। তুমি শর্তে কি লিখেছো, স্বরবর্ণগুলিকে স্থির রেখে কত রকমের সাজানো যায়।
তাহলে স্বরবর্ণকে স্থির রেখা মানে কি, আমি 2 নম্বর জায়গা থেকে এ কে তুলব না, 5 নম্বর জায়গা থেকে ই কে তুলব না, এই দুটা বস্তু বা দুটা এলিমেন্টস দুটো জায়গায় ফিক্সড। বাকি কে থাকলো, 1 নাম্বার জায়গায় আমি আর কে নিয়ে আসলাম, এইখানে এম, মনে করো এইখানে টি, এইখানে কে। আবার মনে করো 2 নাম্বার জায়গায় তোমার এ থাকবে, 5 নাম্বার জায়গায় তোমার ই থাকবে। তোমার ফার্স্টে কে আসলো, মনে করো টি আসবে ফার্স্টে, এইখানে আর গেল, এইখানে কে গেল, এইখানে এম গেল, ঠিক আছে। তার মানে কি দাঁড়াইলো দেখো, এই 2 নাম্বার জায়গাটা থেকে কখনো তার স্বরবর্ণ এ উঠতে পারবে না। এই 4 নাম্বার জায়গা থেকে কখনো সে ই কে স্থান পরিবর্তন করানো যাবে না। এই কথার মিনিং হচ্ছে স্বরবর্ণগুলিকে স্থির রেখে। প্রিয় শিক্ষার্থী, তোমার লেটার আছে মোট 6টা। তো এই 6টা লেটারের মধ্য থেকে যদি 2টা লেটার 2 আর 5 নাম্বার জায়গায় যারা আছে এরা ফিক্সড থাকে, তাই এরা দুজন তো আর বিন্যাসে নাই। যদি এরা দুজন তো আর বিন্যাসে কার্যক্রমে না থাকে, তাহলে বাকিরা অংশগ্রহণ করছে। বাকি থাকলো কয়টা, তোমার এই 2টা বাদ দেওয়ার পর বাকি থাকে 4টা। এই 4টাকে ঘুরাই ঘুরাই লিখতেছো। তাহলে আমি কি লিখবো, নাম্বার 5 এর জন্য লিখবো 2টি স্বরবর্ণ নিজ স্থানে স্থির রেখে বাকি 4টি বর্ণ নিজেদের মধ্যে সাজানো যাবে। বাকি 4টা বর্ণ সাজানোর পর কি 4p4, কারণ তুমি এ কে সাজাওনি, ই কে সাজাওনি, এই দুইটাকে ফিক্সড রেখেছো। বাকি 4টা সাজানোর পর E4, তার মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 4 - 4, তার মানে হচ্ছে 24। তাহলে 2টা স্বরবর্ণ স্থির রেখে বাকি 4টাকে যদি আমরা সাজাই, তাহলে 24 প্রকার সাজাতে পারবো। ক্লিয়ার? তাহলে তো যদি কাউকে স্থির রাখতে বলা হয়, তাহলে আমরা 3টে অঙ্ক দেখাইলাম স্থির রাখার উপরে। স্থির রাখার মিনিংটাই মাথায় রাখতে হবে। যাদেরকে আমরা স্থির রাখবো তাদেরকে কখনোই আমরা কাউন্টিংয়ে অংশগ্রহণ করেনি বা গণনার ভিতর তাদেরকে নিব না। আমরা স্থির রেখার শর্ত জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বরে যে স্বরবর্ণ স্থির রেখা শিখলাম, নাম্বার 6 তোমাদের স্লাইডে দিয়েছিলাম, স্বরবর্ণগুলিকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এরপরে দেখবো যত অঙ্ক করাবো এই একত্রে রাখা বা একত্রে না রাখা এই টাইপের অনেক কোশ্চেন থাকবে। আমরা এই নলেজটুকু ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। তাহলে স্বরবর্ণগুলিকে এই ক্ষেত্রে বুঝলাম, বলা হলো স্বরবর্ণগুলিকে একত্রে থাকবে, একত্রে রেখে কত রকমের সাজানো যাবে। এখন স্বরবর্ণ একত্রে রাখা মানে কি, আমার কাছে স্বর আছে 2টা, একটা এ একটা ই, এরা একত্রে থাকবে। প্রিয় শিক্ষার্থী, যদি কখনো কাউকে একত্রে রাখতে বলা হয়, তখন অলওয়েজ রিমেম্বার, যাদেরকে আমরা একত্রে রাখতে চাবো বা রাখতে বলবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে সবসময় একটা ব্র্যাকেটের মধ্যে নিব। তাহলে 2টা স্বরবর্ণকে একত্রে রাখতে বলা হয়েছে, তাদেরকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, এ এবং ই কে। আর বাকি থাকলো কে, বাকি থাকলো এম আর কে এন টি। এখন তুমি চিন্তা করো, তোমাকে 2টা স্বরবর্ণকে একত্রে রাখতে বলেছে, তাদেরকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে মানে একটা বক্সের মধ্যে ঢুকাই নিলা। এই 2টা স্বরবর্ণ একটা বক্সের মধ্যে ঢুকানো মানে কি, একটা বক্স হয়ে গেল। একটা লেটার, 2টা যদিও লেটার, কিন্তু তাদেরকে আমি যদি একত্রে রাখি, তারা একটা বক্সের মধ্যে থাকার কারণে ওই বক্সটাকে আমি একটা লেটার হিসেবে কাউন্ট করব। তাহলে এই 2টা মিললে হলো একটা, আর এখানে আছে তোমার 4টা। এই 2টাকে যদি আমি এ মিলে একটা যদি হয়, আর এখানে যদি 4টা থাকে, তাহলে মোট 5টা লেটার পাচ্ছ। আমি আবার বলছি, যদি কখনো কাউকে বলা হয় স্বরবর্ণগুলিকে একত্রে রেখে অথবা স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে, এই জাতীয় যদি কোনো কোশ্চেন থাকে, অলওয়েজ রিমেম্বার, প্রত্যেকটা ক্ষেত্রে শর্ত হলো যতগুলো লেটার থাকবে একত্রে রাখার, তাদেরকে আমরা একটা বক্সের মধ্যে বা একটা ব্র্যাকেটের মধ্যে নেব। একটা বক্সের মধ্যে বা একটা ব্র্যাকেটের মধ্যে যদি নেই, তাহলে এরা সব মিলে একটা হয়ে গেল। এই আছে তোমার কাছে একটা, আর এখানে আছে তোমার 4টা। তাই 1 এবং 4 মিললে তোমার হলো মোট 5টা। তাহলে এই যদি এই 1 আর এখানে 4 যদি মোট 5টা বর্ণ হয়, তাহলে আমরা এই 5টা বর্ণ মিলকে আমরা সাজাবো। তাহলে এই 5টা সাজানো মানে কি, এই এম কে তুমি ফার্স্টে নিয়ে আসলা, এ ই কে ভিতরে দিলা, আর কে টি, একটা সাজানো হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এম কে তুমি ফার্স্টে দিলা, এই আর কে আরো আসলা, এ ই সামনে গেল, কে এন টি। মনে করো এম আর কি বলে, কে কে সামনে নিয়ে আসলাম, এ ই টি। এই যে ঘুরে 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 লিখতেছি আমরা, প্রত্যেকটা সাজানো ব্যবস্থার ক্ষেত্রে
স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলা হয়েছে, আমরা দুইটা স্বরবর্ণকে একত্রে রেখেছি। আমরা কি এক্সাম্পলটা বুঝতেছি কিনা? যখন কাউকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে আমি সবসময় একটা ব্র্যাকেটের মধ্যে বিবেচনা নিব। একটা ব্র্যাকেটের মধ্যে বিবেচনায় নেওয়ার পরে সেই ব্র্যাকেটটাকে মধ্যে একটা বর্ণ ভাববো, এইটা হলো একটা বর্ণ, আর এখানে আছে চারটা, মোট 5টা বর্ণ। তাহলে তুমি কি লিখলা? নাম্বার ওটা ছিল বোধহয় 6 নম্বরে ছিল যে স্বরবর্ণগুলিকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়। তাহলে 3টি স্বরবর্ণকে আমি লিখবে, 2টি স্বরবর্ণকে একটি বিবেচনা করে মোট বর্ণ হবে। 2টি স্বরবর্ণকে একটি বিবেচনা করে মোট বর্ণ কটা বর্ণ হবে জান? মোট বর্ণ হবে আমাদের এখানে 5টা। ঠিক আছে, 2টি স্বরবর্ণকে একটি বিবেচনা করে অথবা একত্রে রেখে মোট বর্ণ 5টি, অতএব 5টি বর্ণকে সাজানো যাবে। কত প্রকার সাজানো যাবে? 5p5 মানে কত? ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 5, তার মানে হচ্ছে 120। অর্থাৎ আমি 2টা স্বরবর্ণকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম আর বাকি 4টাকে ইন্ডিভিজুয়ালি রাখলাম। এই মোট 5টা লেটার হলো, 5টাকে আমি যদি নিজেদের মধ্যে সাজাই 120 প্রকার সাজাতে পারবো, যেখানে আমাকে 4টা এক্সাম্পল দেয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় সবগুলা বর্ণকে নিয়ে যদি সাজাতে চাই তাহলে এরকম 120 প্রকার সাজানোর সুযোগ পাবো। সো 120 প্রকার সাজানোর পরে দেখো এই প্রত্যেকটা সাজানোর ব্যবস্থার ক্ষেত্রে 2টা স্বরবর্ণ কিন্তু একত্রে আছে। এখন মনে করো এরপরে যদি আমি এরকম লিখতাম MRKEAT, এই যে সাজানো ব্যবস্থাটা লিখলাম, দেখো এই পূর্বের সাজানো আর এই সাজানোর ভিতরে কি পার্থক্য? এখানে 2টা স্বরবর্ণ একত্রে ছিল, এখানেও কিন্তু 2টা স্বরবর্ণ একত্রে আছে, কিন্তু পূর্বের সাজানো ব্যবস্থাগুলো সবগুলো আমরা যে 4টা এক্সাম্পল দিয়েছি উপরের, দেখো এই 4টা সাজানো ব্যবস্থার সকল ক্ষেত্রে 2টা স্বরবর্ণ কিরকম আছে? প্রথমে এ তারপরে ই, প্রথমে এ তারপরে ই, প্রথমে এ তারপরে ই। স্বরবর্ণগুলো একত্রে ঠিক আছে, বাট 2টা স্বরবর্ণের অবস্থান বা ক্রম হচ্ছে এরকম, এ আগে ই পরে, এই আকারে থাকছে। এরকম সাজানো হলে তোমার কাছে 120 প্রকারের, দ্যাট ইজ আমি 4টা এক্সাম্পল দিয়েছি, আরও 116টা লেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি আমি বলি যে 2টা স্বরবর্ণ একত্রে ঠিক আছে, বাট সেই এ আগে না থাকে, যদি ই আগে থাকে তাহলে এ পরে থাকে, তাহলে কি আমাদের বিন্যাসের শর্ত মানছে কিনা? বিন্যাসের শর্ত কি? স্বরবর্ণ একত্রে রাখতে হবে। স্বরবর্ণ একত্রে রাখতে হবে।